মাঝে, মাঝে কিছু কাজ দেখে একদমই অবাক হয়ে যাই। আপনাদের না দেখালেও ভুল হবে। দেখুন, আপনারাও দেখুন। এই যে এই ফোনটি মূলত একজন টেকনিশিয়ান আমার কাছে নিয়ে এসেছে, একজন পাঠিয়েছে। তো এই ফোনটির যে কন্ডিশন সেটি হচ্ছে যে সিপিইউ রিমুভ করেছে কিন্তু সেটির রিবোলিং এর প্লেট নেই। যে কারণে করতে পারেনি, এটি পাঠিয়েছে। তো দেখুন এই সিপিইউটি কিন্তু অলরেডি ক্লিন করতে গিয়ে একটু ড্যামেজ হয়েছে এবং কি এখানে একটি আঠা দিয়ে তারপর সিপিইউটি বসিয়ে দিয়েছিল। যেন সিপিইউটি হারিয়ে না যায়। তো নরমালি আমরা এই সিপিইউ রিবোলিং এমন সহজসাধ্য হয়ে গেছে যে এখন যে কেউ সিপিইউটি খুলে রিমুভ করে ট্রাই করতে চান। কিন্তু সিপিইউ রিবোলিং সঠিক টেকনিকে না করা হলে সেই ফোনটির কিন্তু যেমন ১২টা বাজে, অনেক সময় সেই ফোনগুলো কিন্তু রিপেয়ারও হয় না। তো যদি আপনার কাছে স্টেনসিল না থাকে আপনি কিন্তু মাস্টার রিবোলিং প্লেট যেটি ইউনিভার্সাল প্লেট সেটির মাধ্যমে কিন্তু রিবোলিং করতে পারেন যদি সেটি আপনার কাছে থাকে। তো অবশ্যই যারা রিবোলিংয়ের কাজ করেন তাদের কাছে একটি অন্তত মাস্টার রিবোলিং প্লেট থাকা জরুরি, যেটি যেকোনো ধরনের সিপিইউ রিবোলিং করার জন্য সহায়ক হতে পারে। তো এটি হচ্ছে ১ নাম্বার কথা। দ্বিতীয় হচ্ছে দেখুন এখানে ভালো করে গ্লু কাট করা হয়নি। তো আমি গ্লু কাট করে নেব এবং কি ধরনের ড্যামেজ রয়েছে, মাদারবোর্ডেও একটু ড্যামেজ রয়েছে এবং সিপিইউতে একটু ড্যামেজ রয়েছে, সেগুলো রিপেয়ার করে তারপরে ফোনটি অন করার চেষ্টা করব। তো আমরা যারা এই সিপিইউর কাজগুলো করি তারা আমরা জানি যে এই ধরনের কাজগুলো অনেক বেশি কিন্তু নষ্ট হয়ে বর্তমানে আমাদের কাছে আসে। আর এই বিষয়গুলো নিয়ে আমি অনেক কথা বলি। আর এটা বলার কারণ হচ্ছে যে আসলে অনেক ফোনই কিন্তু অকালে ঝরে যাচ্ছে। অনেক ফোন যেগুলো রিপেয়ার হওয়ার মতো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এই ভুল টেকনিকে কাজ করতে গিয়ে। তো যারা রিবোলিংয়ের কাজগুলো করবেন তারা অবশ্যই একটু দায়িত্ব জ্ঞান রেখে কাজ করবেন যেন ফোন নষ্ট না হয়ে যায়। আপনার কাছে সেটি যদি আসলে না হওয়ার মতো থাকে তাহলে ট্রাই করবেন না। কারণ স্টেনসিল আছে কিনা সেই আইসির মডেল লিখে সার্চ করে আপনি কিন্তু দেখতে পারেন যে সেই মডেলে স্টেনসিল আছে কিনা। না থাকলে আপনি প্রয়োজনে কাজ করবেন না। কিন্তু আইসিটি খুলে অর্ধেক কাজ করে এই আইসিগুলোকে খারাপ করে তারপরে ছেড়ে দিবেন না। এতে করে আপনি নিজেই কিন্তু ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ আপনার যদি রেপুটেশন খারাপ হয় যে আপনার কাছে কাজটি করতে গিয়ে খারাপ হয়েছে বা হয়নি, ঠিক হয়নি, তাহলে কিন্তু আপনার কাজ না করাই ভালো। মূলত আমরা ট্রাই করি, অনেক সময় অ্যাক্সিডেন্টালি অনেক কাজ হয় না, নষ্ট হয়ে যায়। আমাদের হাতেও হতে পারে, সেটি খারাপ হতে পারে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু যে বিষয়ে আপনি আসলে জ্ঞান রাখেন না, সেই বিষয়ে ট্রাই করতে গিয়ে যদি ফোন নষ্ট করে ফেলেন, সেটি কিন্তু আপনার জন্য আসলে ভালো দিক বয়ে নিয়ে আসবে না। তো আপনার এ ধরনের সিপিইউর কাজ অনেকে আগ্রহ প্রকাশ করছেন, করতে চাচ্ছেন। তো সিপিইউর কাজের ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যা যে সহজ কাজগুলো রয়েছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং কি কাস্টমারের সেটে সরাসরি আপনারা সেই প্র্যাকটিসটি না করে আপনারা কিন্তু পুরনো ফোন কিনে সেগুলোর মধ্যে প্র্যাকটিস করে অ্যা হ্যান্ড স্কিল আপগ্রেড করতে পারেন। আর যখন আপনার কাজ নিজে কনফিডেন্টলি কাজ করতে পারবেন তখন কিন্তু এই ধরনের কাজ করা উচিত। তাহলে এই প্রবলেমগুলো হবে না। দেখুন আমি অলরেডি ইউভি দিয়ে তারপর কিন্তু সিপিইউ রিভলভ করে নিয়েছি এবং দেখুন এই যে সিপিইউটি খুব সুন্দরভাবে রিভলভ করলাম। তারপরেও কিন্তু এখানে নিচে কিছু ক্ষত রয়েছে। তো এই ফোনটি আদৌ কি অন হবে কিনা জানি না। চেষ্টা করতে হবে যে অন করার জন্য। এক কথায় এটি আমি রিটার্ন করে দিতাম। কিন্তু তারপরেও একটা বার দেখার জন্য আমি ফোনটি নিয়েছি যে একটু রিভলভ করে দেখি ফোনটি হয় কিনা। এ ধরনের ফোনে যেগুলো আরকি কন্ডিশন খারাপ থাকে সেগুলো আসলে কাজ করতে গেলে দেখা যায় না হওয়ার চান্স বেশি থাকে। যে কারণে সময় দিলে সময়টা লস হয়। দ্বিতীয় হচ্ছে যে যেহেতু অনেক কাজ পেন্ডিং থাকে সেগুলোতে সময় দেওয়াও একটি সংকটের বিষয় হয়ে দাঁড়ায়। আবার তারপরে এই কাজগুলো করতে গেলে ২ গুণ ৩ গুণ সময় কিন্তু অতিরিক্ত লাগে যেগুলো কাজ করা ফোন। তো আমি ১ম এ সিপিইউটি রিভলভ করে নিয়েছি এবং সিপিইউ রিভলভ করে আমি কিন্তু এখন চার্জে লাগিয়েছি। বাট চার্জে লাগানোর পর আমার কোনো ধরনের রিডিং বা লোডিং নিচ্ছে না। কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না। যেহেতু চার্জারে কোনো কিছু নিচ্ছে না, আমার মনে হচ্ছে যে ফোনটি এখনো অন হয়নি। হতে পারে যে সিপিইউটি খারাপ হয়ে গেছে। যে কারণে ননসেন্স থাকতে পারে বা চার্জ নিচ্ছে না, ডিসিতে রিডিং আসে না। এরকম কিন্তু হয় যে সিপিইউ খারাপ হয়ে গেলে এরকম হতে পারে। সিপিইউ যখন ড্যামেজ হয়ে যায়। তো আমি একটু ডিসি রিডিং নেওয়ার চেষ্টা করব এবং কি দেখব ডিসি রিডিং কোনটা হয়েছে। তো দেখুন এখানে আমি ডিসি রিডিংটি আমি চেক করছি। উপরে কর্নারে ডান পাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে 90 97 এরকম একটি রিডিং কিন্তু আমি পেয়েছি। তো এ ধরনের রিডিং মূলত যেটি স্টোরেজ ইএমএমসি থাকে সেই ইএমএমসি থেকে প্রবলেম হতে পারে। ইএমএমসিটি আমি রিমুভ করে নিলাম। ইএমএমসি রিমুভ করার পর আমি দেখতে পেলাম ইএমএমসি এর আগে খোলা হয়নি এবং এখানে কর্নারে একটি লাইন
ব্রেক রয়েছে, যেটি পরিষ্কার দেখা যাচ্ছে। তো এমএমসির লাইন যদি ব্রেক থাকে তাহলে কিন্তু সেই ফোনটি ডেড হতে পারে। হতে পারে সেটি আসার পরে, হতে পারে অনেক কারণে অনেকভাবে কিন্তু এই এমএমসির লাইন ব্রেক হয়, অনেক সময় ছিঁড়ে যায়। তো এখানে হোয়াইট গ্লু দেওয়া আছে, সিলিকন আঠা, যে সাধারণত আমরা গ্লাসে যে ধরনের আঠা ব্যবহার করতে দেখি সেই ধরনের একটি আঠা দেওয়া থাকে এই ফোনটিতে। এবং এই আঠাগুলো পরিষ্কার করার সময় কিন্তু এক ধরনের স্মেল তৈরি হয়, ব্যাড স্মেল। তো এখানে দেখুন ইএমএমসির একটি লাইন কিন্তু সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে এই লাইনটি ব্রেক হয়েছে এবং বলটি ছিঁড়ে যাওয়া। তো এখানে আমি জাম্পার করে নেব, একটি ম্যাজিক প্যাডের মাধ্যমে আমি এখানে বল তৈরি করে নেব। আর আমরা অনেক সময় জাম্পার ওয়্যার দিয়েও বল তৈরি করি। তো আমার এই ম্যাজিক প্যাডটি অনেক বছরের পুরনো, মাঝে মাঝে হঠাৎ ইউজ করি, খুব বেশি ইউজ করা হয় না। তো আমি একটু কেটে এখানে ইউজ করে নিলাম এবং কি ইএমএমসিটি রিভলভ করে নিয়েছি। এবার আইসিটি লাগিয়ে দিব। স্টোরেজ আইসির ক্ষেত্রে আমরা স্টোরেজ আইসি নট কানেক্টিভিটি বা সফটওয়্যার মিসিং এ ধরনের প্রবলেম থাকলে কিন্তু আমরা যে 90-র ঘরে মূলত 94 ডিজিটের পাওয়ার সাপ্লাইতে আপনার 80 বা 90 বা 100 এ ধরনের একটি রিডিং অনেক সময় আমরা পাই। তো যাই হোক, এই আইসিটি বা এই ফোনটিতে কী ধরনের প্রবলেম রয়েছে আমরা আমরা সামনে আগালে দেখতে পারবো। আমি এমএমসি ইনস্টল করে নিয়েছি। এবার আমরা দেখব যে চার্জিংয়ের লোগো আসে কিনা, চার্জে লাগিয়ে দেখব সরাসরি। কারণ চার্জিংয়ে কিন্তু সেন্স ছিল না, চার্জিংয়ের মূলত যে রিডিংটি আসার কথা সেটিও ছিল না। আমি এবার একটু চার্জার আবার কানেক্ট করেছি। দেখুন, চার্জার কানেক্ট করার পর আমার কিন্তু ব্যাটারির লোগো চলে আসছে। এটি খুবই খুশির খবর যে এই ফোনটি আসলে মনে হচ্ছে যে অন হবে। ব্যাটারি সিম্বল কিন্তু চলে আসছে। আমি অপেক্ষা করব। আর আমি হতাশ হই অপেক্ষা করার পর যখন দেখি এটি সরাসরি ডাউনলোড মোডে আসে বা সফটওয়্যারের প্রবলেম রয়েছে এ ধরনের একটি মেসেজ আসছে। এবং দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি। তো এই ধরনের লাল লাল যে লেখাগুলো আসে অনেক সময় কিন্তু এগুলো সফটওয়্যার মিস করলে হয়, অনেক সময় এমএমসি প্রবলেম হলে হয়, হিট খেয়েও অনেক সময় হতে পারে। এবং সিপিইউ যে ধরনের স্ক্র্যাচ পড়া, সিপিইউ থেকে অনেক সময় কিন্তু এই ধরনের প্রবলেমও হতে পারে। সিপিইউ এবং এমএমসির যে কমিউনিকেশন সেগুলোতে প্রবলেম হলেও কিন্তু এই বিভিন্ন ধরনের লেখা এসে, ইরর এসে ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সফটওয়্যার দিচ্ছি, তো অডিনের মাধ্যমে ফ্লাশ করে নিচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে আমার কম্পিউটার চেঞ্জ করার পর মূলত আমি স্যামসাংয়ের যে হার্ড ড্রাইভটি ছিল, স্যামসাংয়ের ফাইলগুলো সেগুলো খুঁজেই পেলাম না। মূলত হয়তো সেটি ডিলেট অথবা হার্ড ডিস্ক চেঞ্জ হয়েছে। তো আমি সম্পূর্ণ ফাইলটি নতুন ডাউনলোড করলাম। তো ডাউনলোড করে তারপরে ফ্লাশ করলাম। এখানে আমি আসলে সফটওয়্যারের কাজ খুব একটা করি না, একসময় করতাম, এখন একদমই নেই, যে কারণে এগুলোর সাপোর্টও আমার কাছে নেই খুব একটা। তো যাই হোক, আমি ফ্লাশ করে আমি ফোনটা এবার অন করার চেষ্টা করব এবং এবার কিন্তু ব্যাটারির যে মূলত কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটি কিন্তু শো করেছে। তো এবার আশা করা যায় ফোনটি অন হবে। এর আগের বার কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও কিন্তু চার্জিংয়ের যে পার্সেন্টেজ সেটি দেখায়নি। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম এবং সফটওয়্যার দেওয়ার পর একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়, আপনারা জানেন। আমি অপেক্ষা করার পর ফোনটি অন হয় ফাইনালি। দেখুন ফোনটি অন হচ্ছে। তো এই যে চলে আসছে। তো এই ফোনটির আসলে দেখুন কি প্রবলেম ছিল। এই ফোনটি হয়তো সিপিইউ ইস্যু থাকতে পারে এবং কি হাত থেকে পড়ে যে এমএমসির একটি লাইন ব্রেক হতে পারে। তো সিপিইউটি রিমুভ করেছিলেন কিন্তু উনি প্লেট না থাকার কারণে কাজটি করতে পারেননি। তো এই হচ্ছে বিষয়। তো ফাইনালি ফোনটি কিন্তু কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ যে ফোনটি কমপ্লিট হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এই ধরনের প্রবলেমগুলো আপনারা অবশ্যই খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। এই কাজগুলো যেন নষ্ট না হয়ে যায়।